হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আচ্ছা, এই যে কন্টেন্ট, হ্যাঁ, কন্টেন্ট আমরা কোথা থেকে পাই? এটা একটা প্রশ্ন কিন্তু, যে আমরা যে কন্টেন্ট করি বা এই যে চিন্তাভাবনা করি কোনো একটা জিনিস নিয়ে বলবো, সেই চিন্তাভাবনাটা আমাদের আসে কোথা থেকে? হ্যাঁ, মেইন সোর্স অফ কন্টেন্ট হচ্ছে যাকে নিয়ে কন্টেন্ট করছি তার ব্লগ, মানে সেদিনের ব্লগিং বা তার আগের দিনের ব্লগিং। খুব বেশি তো পুরোনো ব্লগিং হলে হয় না। হ্যাঁ, এই হলো ব্যাপার। তা আগে পরে দু একদিনের ব্লগিংয়ের উপর আমরা মেইন একটা কন্টেন্ট করার চেষ্টা করি। কীভাবে না, সেই ভিডিওতে যে ব্লগার যা কিছু করে তার মধ্যে যদি আমরা নর্মাল লাইফের মধ্যে থেকে কোনো দোষ, কোনো ত্রুটি, কোনো খুঁত বলে না, আই গ্লাস দিয়ে খোঁজার চেষ্টা করি যে কোথাও কি কিছু খুঁজে পাওয়া যায়। সবাই করে ভাই, আমি কোনো এক্সট্রা অর্ডিনারি পার্ট নই, প্রত্যেকে করে। অনেকে তো মনে হয় ভিডিওর মধ্যে গিয়ে ভিডিও করে, আমি সেটা অতটা করতে পারি না, কারণ এখনও অতটা অভিজ্ঞ হয়ে উঠিনি। যাই হোক, যতটা পারি ততটা করি। মেন্টাল স্ট্যাটাস দেখে বোঝার চেষ্টা করি ব্লগারদের, অবভিয়াসলি ব্লগারদের, ঠিক আছে। আর হচ্ছে তোমার ডে টু ডে লাইফ যেটা দেখায়, যেটা স্বাভাবিক নর্মাল, সেই লাইফের যদি একটু এদিক ওদিক হয়, তখনই আমার কেন ভিউয়ার্সদের মনেও প্রশ্ন আসে, আমি তো কোন ছাড়, আমি তো কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে আমার মনে প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও আমার প্রশ্নটা আমি কোথায় গিয়ে যাচাই করি বলো? তোমরা উত্তর দিতে পারো কি? অবশ্য করি কমেন্টস বক্স। কারণ আমি লোকের ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কমেন্টস বক্সেও যাই, কারণ কমেন্টস বক্স হচ্ছে আমাদের মেইন ক্লু দেয় কন্টেন্টের, কারণ ওখান থেকেই আমরা কন্টেন্ট খুঁজে বার করি। এটা তো ভাই আমি অনেক পরে বললাম, তোমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওয়ে যাবে যারা কিনা কমেন্টস বক্স তুলে ভিডিও করে। আমি সবসময় সেটা পারি না, করি না, পারি না মানে করি না, কোনো কোনো সময় করি ইচ্ছা হলে, ব্যাস। আর আমি ওখান থেকে কন্টেন্ট পাই, সেই কন্টেন্ট অ্যাকচুয়ালি বলতে পারো আইডিয়া পাই, তার উপর বেস করে আমি বিশেষ করে এই কন্ট্রোভার্সিটা করি। যাই হোক, অবশ্য করি টন্দীপের ব্লগিং, তাই না? আজকে যে তোমরা আমার ভিডিওটা দেখছো, এটা গতকালকের ভিডিওর উপর বেস করে করেছি, ঠিক আছে। কারণ গতকালকে অলরেডি আমার ভিডিও করা ছিল, সেই জন্য ওগুলোকে আগে পাবলিশ করতে হয়েছে, তাই জন্য এটা হচ্ছে আমি আজকের ডেটে দিচ্ছি, ঠিক আছে। একটুখানি তোমরা রিলেট করে নিও, ওই জন্য আমি বলে দিলাম। প্রচণ্ড রেগে গেছে ভাই টন্দীপ, এত রেগে গেছে কেন, কিসের জন্য এত রাগ? এখানে তো সেরকম কোনো কোয়েশ্চেন কি করা হয়েছে? বাবাকে কেন দেখা যাচ্ছে না, বাবা আর কি হয়েছে, একটা কৌতূহল, এটা কোনো কন্ট্রোভার্সির মধ্যেই পড়ে না। যেভাবে ভিউয়ার্সরা টন্দীপের কমেন্টস বক্সে এসে তাদের অরিড, তারা যে চিন্তিত, তাদের যে কি মনে হচ্ছে সেটা যেভাবে তারা লিখেছে, আমরা কমেন্টস বক্সে যাইনি, আমরা ভিডিও থ্রু জিজ্ঞাসা করেছি। তাহলে এগুলোকে এত ডেলিভারেটলি মানে দোষী সাব্যস্ত করার কি আছে? বোঝা গেল না কিন্তু। কারণ সত্যি করে বলতে কি, এখানে আমি ছোট করে বলে দিই, কিমার ভিডিও আমার চোখে পড়লো, যে কিনা ভাইয়ের দোষ ধরছে। আচ্ছা, ধরছে মানে ধরতে বাধ্য হচ্ছে, কারণ রন্দীপের কমেন্টস বক্সে তার ভিউয়ার্সরাই অলরেডি বলেছে। কাজে দেখো, কিমা হচ্ছে টোটালি প্রফেশনাল একজন লেডি, ঠিক আছে। এবার সে জানে ভিউয়ার্স চটালে কি হবে, যেটা কিনা এই বোকার হয়তো তো বলা যাবে না ভাই, বহুত চতুর। তা এ কী করে এই ভুলটা করে ফেললো সেটা বোঝা গেল না। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলে জিনিসটা বোঝাতে গেল, অ্যাকচুয়ালি ঝাল ঝাললো তো ভিউয়ার্সদের ওপর। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কজন আছে? কিমা তো পরিষ্কার করেই দিল কয়জন আছে, মানে নেগেটিভ, মানে টন্দীপের বিরুদ্ধে যেসব আমরা ক্রিয়েটাররা করি তারা কয়জন? ওদের তুলনায় তো নগণ্য, যারা টিনাকে রোজ রোজ ছিঁড়ে খায়, ঠিক আছে। তাহলে সেখানে টিনা অহরহ আজকে 10-11 মাস ধরে সমস্ত জিনিসটা সহ্য করছে, এইভাবে দুই একবারই কেঁপে উঠেছে। কিন্তু টন্দীপের ক্ষেত্রে তো এটা ফার্স্ট টাইম, সেটা নিতে পারছে না। যাকে সেটা ওর ব্যাপার, ও নিতে পারবে কি পারবে না। কিন্তু কন্টেন্ট যখন নিজে দেয়, বলছে আমি দিই না, কিন্তু এটাও তো একটা কন্টেন্ট, কারণ ডেইলি ব্লগারের লাইফের ডেইলি রুটিনের ব্যাঘাত ঘটলেই সেই জিনিসটা কন্টেন্টের আওতায় চলে আসে। ওকে, যদি টন্দীপের মাথায় না ঢোকে, তার পক্ষে দিদিরা যেন আশা করি ইনজেক্ট করে তাকে বোঝাবার চেষ্টা করে যেন। কারণ এইভাবে চলতে থাকলে আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের বলতে গেলে লজ্জা নেই বললেই চলে, আমাদের বলতে হবেই, ভদ্রভাবে আমরা ঠুকেই যাব, সেটা হচ্ছে আমাদের কাজ, এটা আমরা করবোই। কিন্তু ভিউয়ার্স তাদের কিন্তু চটালে মুশকিল। তারা আজকে তোমায় ভালোবেসে দেখছে, অ্যাকচুয়ালি ভালোবাসাটা প্রয়োজন, সেই ভালোবাসাটা নষ্ট হয়ে যদি বিরক্তিতে চলে যায়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই ভিউজ কমবে। তারপরে তো ভিউয়ার্সরা নিজেরাই বলছে মাইকের কোয়ালিটি ভীষণ বাজে, যে কিনা এত দাম দিয়ে কলকাতা থেকে মাইক কিনে নিয়ে গেল, মানে একদমই সাউন্ড কোয়ালিটিটা ভালো না, ভীষণ মানে কানের কাছে মোবাইল নিয়ে এসে শুনতে হয়, তাও ভালো করে শোনা যায় না। যাই হোক, একজন এত বড় ব্লগারের কাছ থেকে এইটা আশাই করা যায় না, তাহলে অটোমেটিক্যালি ভিউজ কমতে থাকবে, কারণ কেউ এত কষ্ট আজকাল করতে চায় না, সব ইজি ব্যাপার হয়ে গেছে ভাই, সব ইজি। কাজে তুমি যদি নিজেকে আপ টু ডেট বা বেশি সহনশীল না করতে পারো, তাহলে কতদিন তুমি আর এই জগতে টিকে থাকতে পারবে উইদাউট আশপাশ মানে লোকজন, সেটাই বলছি। যাই হোক,
বাবার সঙ্গে কিছু তো হয়েছে, বাবার সঙ্গে কিছু তো হতেই হবে ভাই, কারণ একটা পুজোর জোগাড়, বাড়িতে নারায়ণ পুজো বলে কথা, সেই ফর্দ হোক না ওই বাবলু বিশু করে দিক না, সেটা কথা নয়, কারণ আমরা শুনেছিলাম বাবলু বিশু পুজোটা করবে, তা কাজেই ফর্দটা উনিই দিয়েছেন। সেই ফর্দ নিয়ে কথা হচ্ছে মার সাথে, বাবা প্রেজেন্ট নেই, তাহলে এর থেকেই তো আমাদের সন্দেহ আরও বেড়ে যায়, কমার তো প্রশ্নই নেই। বাবার শরীর খারাপ, বাবা পড়ে আছে ভাঙা নোংরা বাড়িতে, এখানে নাকি ঘর তৈরি হচ্ছে, যাই হোক ঘরের কথা প্রসঙ্গে আমি একদম একটু পরে বলবো, আপাতত ওইখানে পড়ে আছে না, তার প্রতি কোনো কি বলবো, কেউ অসুস্থ হলে যে তাকে একদম ক্যামেরার বাইরে নিয়ে যেতে হয়, এটা তো আমাদের ধারণাই ছিল না, কারণ বহু ব্লগারদের এরকম শরীর খারাপ বা অসুস্থতা অসুস্থতা আমরা দেখেছি, কিন্তু তার মধ্যেও তাদের সেইভাবে ম্যানেজ করা হয়েছে, হয়তো সাময়িক একটু দেখানো হয়েছে, তার প্রতি তোমার যে কাজ, শরীর খারাপ হলে মানুষের কী হয়, ওরা শরীর খারাপ বলছে তো কী হয়, তার জন্য একটা আলাদা কিছু রান্না বান্না, আলাদা কোনো রান্না, আলাদা কোনো মানে তার প্রতি যে একটা সেবা শুশ্রূষা, এই যে ব্যবস্থাটা, এটা কিন্তু আমাদের দেখানো হচ্ছে না, শুধুই বলা হচ্ছে অসুস্থ অসুস্থ অসুস্থ, তাহলে অসুস্থ ব্যক্তিকে কেন নির্বাসনে পাঠানো হলো সেটা তো আমাদের সামনে আসছে না। ঠিক আছে, তাহলে ব্লগিংয়ের শুরু থেকে শুরু করি, কারণ পুরোটা বললে ভালো বোঝা যাবে। তা ছেলের প্রতিদিনই কিছু না কিছু খাবার দাবার নিয়ে আসে স্কুল থেকে, হ্যাঁ এগুলো হয়, প্রচুর বাচ্চা রোজই কারো না কারোর জন্মদিন বার্থডে সেলিব্রেট হয়, এবং তার জন্য তোমরা ভেবো না যে উইদাউট টাকা এইসব সেলিব্রেশন হয়, নিশ্চয়ই এইসব গার্জিয়ানদের কাছ থেকে টাকা চাঁদা হিসেবে তোলা হয়, এবং সেই দিয়ে যার জন্মদিন তাকে গিফট দেওয়া হয়, এবং ওই বাচ্চাটির পক্ষ থেকেও রিটার্ন গিফটের ব্যবস্থা করা হয়, অর্থাৎ দুই পক্ষই তোমার টাকা খসানো হয়, এবং এইভাবে একটা তোমার গিফট দেওয়া নেওয়ার মধ্যে নিজেদের মধ্যে একটা রিলেশন তৈরি করানোর চেষ্টা হয়, প্লাস তোমার বাচ্চারা আনন্দ পায়, বাচ্চারা তো এই ভিতরের ব্যাপারগুলো বুঝবে না, তাদের হৃদয় মানে মন হচ্ছে সাদা, সাদা মনে কাদা নেই, কাজে তারা তাদের মতো আনন্দ করে, আসলে প্রেশারটা কাদের উপর পড়ে, বাবা মার উপর। হ্যাঁ, যাদের পয়সা আছে ছেড়ে দাও, যাদের পয়সা নেই তাদের একটু মানে কি বলবো, এইসব স্কুলে পড়ানোর একটা তাগিদের কারণে একটু চাপই নিতে হয়, সে যাই হোক, সব বাবা মাই চায় ছেলে মেয়ে একটু ভালো জায়গায় পড়ুক, কেন যে ইংলিশ মিডিয়ামটাই কেন স্ট্যান্ডার্ড মনে করে, আমি আজ অবধি আমার এটা খোলসা হলো না। ইংলিশ মিডিয়ামে গেলে ইংলিশ ভালো শিখবে, তো সেরকম ইংলিশ মিডিয়ামে গেলে ইংলিশ ভালো শেখে মানুষ, এই হঠাৎ করে গজিয়ে ওঠা বিভিন্ন জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলো মোটেও সেভাবে তোমার বেসটা মোটেও পোক্ত করে না। যাই হোক, এই প্রসঙ্গ আলাদা, সেই প্রসঙ্গ নিয়ে অন্য একদিন আলোচনা করা যাবে। তা সেই জন্মদিনের কিছু খাবার দাবার নিয়ে আসে, খায় বাচ্চাটা, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, সেটা হলো, তারপরে কি হলো তোমার রান্নাবান্না কি হয়েছে না, কাতলা মাছ নিয়ে এসছে দীর্ঘদিন পরে, এই মাছও আনতেই চায় না, অথচ ছেলেটা খেতে ভালোবাসে, বড় মাছের একটা পিস, যাই হোক আজকে ছেলেটা মনে হয় ভালো খেয়েছে, খাওয়াটা দেখায় না যদিও, ঢ্যাঁড়স দিয়ে ঢাল এবং মাছের ঝোল, ভালো খাদ্য, এটা তো খারাপ বলার কোনো কারণ নেই, একটা বড়রাও খেতে পারে আবার বাচ্চাটাও খেতে পারে, কিন্তু রান্না করেছে দেখো, একটা আলু পেঁপে দিয়ে ঝোল করেছে, তার মধ্যে পেঁয়াজ রসুন দই মই সব দিয়ে, এটা যে কী ছাদের রান্না করে, আমি তো মানে আমার মানে বোধগম্যই হয় না। আমি দেখাবো হালকা ফুলকা আর করবো একদম তেল দেয় কিনা জানি না, যাই হোক তেল নিশ্চয়ই দেয়, মানে প্রচুর মশলা টশলা দিয়ে রান্না করে, তাহলে বাচ্চাটা কী করে খায়, বাচ্চার জন্য তাহলে মাছ তোমার আলাদা রাখতে হয় নিশ্চয়ই, ভাজা বা ধুয়ে দিতে হয়, যা হোক একটা তো কিছু করতে হবে, বাচ্চাটা ঝাল খেতে নিশ্চয়ই পারে না। এবার যাই হোক, তবু মাছটা তো এসছে, সে ধুয়ে দিক আর ঝোলের দিক একটা তো খেতে পারবে, এই হলো কথা। তা দেখো, একজন বাড়িতে মানুষের অসুস্থ থাকলে সেই বাড়ির কিন্তু আবহাওয়া চেঞ্জ হয়ে যায়, তাহলে সেই বাড়িতে এত আনন্দ আহ্লাদ পুজো আসে কী করে, বাড়িতে একজন মেইন পার্ট অর্থাৎ যাকে বলে গৃহকর্তা, সে যদি অসুস্থ থাকে সেই পরিবেশে কি পুজো হয়, সেই মুহূর্তে আমরা কী করব, যে না উনি সুস্থ হন, স্বাভাবিক হন, নেক্সট আমরা পুজোর আয়োজন করব, কিন্তু না, কিছু করার নেই, আসলে অসুস্থতাটা তো মিথ্যা কথা, এটা হচ্ছে আসল কথা। দেখো, মানুষের যদি মন খারাপও হয়, রাগও হয়, তাহলেও কিন্তু তার শরীরটা মানে বেঁকে বসে, শরীরটা দেয় না, এমনিতে উনি খাওয়ার একটা ভীষণ অনিয়মিতর মধ্যে থাকেন, যেভাবে খান না, হয়তো রাগ হলে অনেকের আছে দেখবে, রাগ হলে খাবারের প্রতিও তার অনীহা জন্মায়, অর্থাৎ খেতে চান না, সেই হিসেবে হয়তো উনি দুর্বল হয়ে পড়ছেন, সবার সামনে আসতে চাইছেন না, অ্যাকচুয়ালি উনি ক্যামেরার সামনে আসতে চাইছেন না, এটা হলো মেইন কথা। কারণ আজকে ছাদে যখন ওই রন্দীপ এবং মা এবং ছেলেটা ছিল, সেখানে ফর্দ নিয়ে আলোচনা করছিল, তখন পরিষ্কার ওর মা, ক্যামেরাটা এই ফোনটা কানের কাছে নিয়ে গেলে তোমরা শুনতে পাবে, যে কোনো ব্যাপারেই তার বাবা কোনো হেল্প করছে না, মানে সব দায়টা গিয়ে পড়েছে রন্দীপের উপর, অর্থাৎ বাবা কোনো ব্যাপারটা দেখছে না। তার জন্যই তো এরা যখনই কোনো অনুষ্ঠান হয় বাড়িতে, দেখেছো এর আগেও ওই ফিস্ট হয়েছে, তার আগে ছেলের জন্মদিন হয়েছে, সব ব্যাপারে বাবা মা ছেলে বসে তোমার লিস্ট করে, বাজার করে, কেনাকাটি করে, সব কিন্তু করে, তোমরা দেখবে এক জায়গায় বসে কথাবার্তা হয়েছে। এই যে একটা নারায়ণ পুজো বাড়িতে একটা এত বড় ব্যাপার, সেই ব্যাপারে কিন্তু বাবাকে দেখা যাচ্ছে না, না লিস্টের হাতে, না পেন হাতে, না বাইকে চলে ছেলের সঙ্গে যাচ্ছে, না কিছু করছে। যাই হোক, এখন আজকের দিনে দাঁড়িয়ে আমি এই কথাটা বলতে পারছি, আজ হচ্ছে শনিবার,
এবার রথের দিন হবে পুজো, তাই সেই দিনকে কী পরিস্থিতি দাঁড়াবে আজকের দিনে দাঁড়িয়ে তো আমি বলতে পারি না, কারণ ওদের রথের ব্লকটা আস্তে আস্তে সোমবার হয়ে যাবে, অর্থাৎ সোমবার দিন আমরা মোটামুটি বুঝতে পারবো যে বাবাকে পুজোতে দেখা গেল কি গেল না। ঠিক আছে, এই হলো মেইন ব্যাপার। এইখান থেকেই তো সন্দেহটা শুরু। একটা পুজো হচ্ছে বাড়িতে, যেখানে বাবার থাকা প্রয়োজন সেখানে বাবা নেই, কারণ সবাই জানে, রঞ্জিত নিজেও বলে ওর বাবা এই জিনিসগুলো খুব ভালো দেখে, খুব ভালো পার্টিসিপেট করে, সেখানে উনি নেই কেন? আর ওনার বলছি রঞ্জিতের মার মুখের কথা থেকে তো আজকে পরিষ্কারই হয়ে গেল যে বাবা কোনো কিছুর মধ্যে থাকতে চাইছেন না। হ্যাঁ, ওই জন্যই মাইকের ব্যবহারটা খুব আস্তে হচ্ছে, ব্যবহার হচ্ছে না বলতে গেলে, যাতে কোনো কথা দর্শকদের কানে চলে না আসে। কারণ এরা কি করে, তুমি এখন এই শ্যুট করবো বলে তো আর শ্যুট করে না, যেখানে যখন এরা বসে বা যে জিনিস কাজ করে তখন গিয়ে ক্যামেরাটা সেট করে রাখে, পরে এডিট করে। এবার এডিট করতে গিয়ে নিজেও অতটা শুনতে পায় কিনা সন্দেহ। কিছু কিছু জায়গায় এডিট ছাড়া কথা শোনা যায় খুব। আমাদের তো দেখো ভাই, চোখ কান সব মানে সজাগ রাখতে হয়, কাজেই বলতে গেলে মোবাইলে কান ঠেকিয়ে শুনেছি এরম ব্যাপার। হ্যাঁ, শোনা গেছে যখন ছাদে বসে আলোচনা করছিল সব কিছু তোর ঘাড়ে এসে পড়লো, এরমভাবে ওর মা বলেছে। যাই হোক, তারপরে বাজার হাট করলো, এলো, বাচ্চাটার জন্য মনে হয় ঘুগনি নিয়ে আসছে, সেটা দিল। আচ্ছা, বাচ্চাটা যাই পায় খুব খুশি হয়, এটা কিন্তু একটা গুড সাইন। আচ্ছা, এর মধ্যে একটু বলে রাখি, আমার মনে হয় টন্দীপ নিজেই বলেছে গতকালের আগের ভিডিওতে, তার আগের দিনের ভিডিওতে, যে মার ছেলের মানে মার নাতির এবং ছেলে তিনজনের শোয়ার বেডরুমটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ মা ছেলে আগে নিচের রুমে শুতো পুরোনো বাড়ির, যেখানে এসি আছে, আর টন্দীপ শুতো সম্ভবত দোতলা। এখন নাকি ওটা চেঞ্জ হয়েছে, মা আর ছেলে নাতি শোয় দোতলায়, আর টন্দীপ শোয় পুরোনো ঘরের এসিতে। ঠিক আছে, তাহলে দেখো, যে মহিলা আমরা শুনেছি শীতকালেও গায়ে চাদর দিতে চান না, ঠিক আছে, তারপরে শীতকালটা ওনার পক্ষে খুব আরামদায়ক জায়গা, মানে ওনার হাই প্রেশার, ওনার প্রচণ্ড গরমকালে অত্যাধিক গরম লাগে, যার জন্য ওনাকে ছেলে বউয়ের ঘরে এসে শুতে হয়েছিল। সেই উনি, আমি ধরে নিচ্ছি তোমাদের কথা মতো, মানে যারা টন্দীপের ভিউয়ার্স, ওপরের ঘরে যদি এসি না লাগানো হতো তাহলে কি উনি গিয়ে ওপরে শুতেন আর টন্দীপ নিচের এসির ঘরে শুতো? এটা কি সম্ভব? এটা কিন্তু সম্ভব নয়, কারণ এর থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। এর আগেও দু একদিন দেখেছি আমরা, দুপুরবেলা গিয়ে উনি শুয়েছেন। আচ্ছা, যে মহিলার এত গরম, ঘরের দরজা দিয়ে অবশ্যই দরজাটা খোলা রেখেছিল, সেই মুহূর্তে দেখতে পাওয়া যায়নি, কারণ টন্দীপ দাঁড়ানো ছিল, জানলা দুটোর কাজ পুরো বন্ধ ছিল। ঠিক আছে, তাহলে সেই রকম রুমে উনি উইদাউট এসি ঘুমোবেন, এটা কিন্তু হতেই পারে না, এসি থাকলে বাড়িতে। আর যেখানে টন্দীপ নিচের এসির রুমে শুচ্ছে, আর মা গিয়ে উইদাউট এসি ওপরের ঘরে শুচ্ছে, যেখানে ওপরের ঘরে গরম বেশি, এটা কিন্তু আবার প্রমাণ হয়ে গেল যে টন্দীপদের বাড়িতে এখন একাধিক এসি রয়েছে। ঠিক আছে, প্রমাণ তো আমরা আগেও পেয়েছি, এটা আবার সেই প্রমাণটাকে আরেকটু শক্ত করলো। আচ্ছা, এবার চলে আসি আবার বাবার প্রসঙ্গে। আচ্ছা, টন্দীপ বসে গেল বাবার হয়ে বলতে, মানে বাবার সঙ্গে তার নাকি ঝগড়া হয়েছে, ঝাঁটি হয়েছে, প্রচণ্ড গণ্ডগোল হয়েছে, এইসবই নাকি ভিউয়ার্সরা, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুনতে চাই, তাই নাকি? তাই আমরা বলবো তারপর ঝগড়া হবে, আমরা বলবো তারপর গণ্ডগোল হবে, আমরা বলার আগে থেকেই তো গণ্ডগোল। সেই টিভি নিয়ে গণ্ডগোল তো কবে থেকে, টিভি আসার আগেই তো গণ্ডগোল, তার জন্যই তো এইরকম অদেখা ভিডিওর বাইরে এগুলো চলছে। সবাই লক্ষ্য করে দেখবে, টিভি আসার পর থেকে ভদ্রলোককে আমরা 2 থেকে 3 বার এই ভিডিওতে দেখা গেছে। 2 বার টিভির সামনে বিকেলের দিকে বসতে দেখা গেছে, যেদিন ইনস্টল হয়েছে সেদিন একদিন দেখা গেছে, আরেকদিন বোধহয় এই অসুস্থতার কথা বলার পর একদিন বাইরে চেয়ারে করে তার পিছনটা দেখা গেছে, এর বাইরে ওনাকে আর দেখাই যায়নি। হ্যাঁ, তার মাঝে একদিন দেখা গেছে ওই পিছনের দিকে কী বলে সিমেন্ট বালি দিয়ে কী করছিল। ঠিক আছে, বাড়িতে সেভাবে আর ওনাকে দেখাই যায়নি 2 দিন টিভির সামনে ছাড়া, উনি বাইরেই রয়েছেন, ওই বাড়িতে ঢুকছেনই না। তা টন্দীপের বক্তব্য হচ্ছে, তোমাদের এত মাথা ব্যথা কিসের? আমার বাবা আমি দেখাচ্ছি না, তোমাদের এত মাথা ব্যথা কিসের? তোমরা কি এটাকেও কন্টেন্ট করবে? ভাই, করবো না কেন? যে ভদ্রলোককে দেখা যায় বাড়ির, উনি সব কাজে লাগেন, উনি হলেন গিয়ে বাড়ির প্রতিটা জায়গা, প্রতিটি ইঞ্চি নিজের হাতে হাতে করেছেন। হ্যাঁ, বাইরের পুরো ঢালাইটা উনি করে ফেললেন, তা সেখানে যদি উনি অসুস্থ হন তোমার কথা মতো, তাহলে আমাদের তো চিন্তা করাই উচিত। আমাদের উচিত না ওনার একটাও মুখে কিছু শোনা যে আমি অসুস্থ, আমি এই জন্য ভিডিওর সামনে আসতে পারছি না, এরকম তো শোনা দরকার নাকি? যাই হোক, যদিও এখন শুনতে পাই, তাহলে আমরা ধরে নেব যেটা টন্দীপের রিকোয়েস্টে টন্দীপের বাবা বলতে এসেছে, কারণ যেটা স্বাভাবিক, যেটা নর্মাল, সেটা কিন্তু আসতো, আর যেটা অ্যাবনর্মালিটি সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। তা টন্দীপের বক্তব্য হচ্ছে সে বাবার জন্য নাকি একটা রুম তৈরি করছে, এবং সেই রুমে বাবার পছন্দ মতো কিছু জিনিস কেনাকাটি হবে, সেটা হওয়ার পর বাবা সেই রুমে এসে থাকবে। আমরা জানি কোন রুমটা, যে রুমে চৌকি পাতা হয়েছে সেই রুমটার কথাই বলছে। নতুন রুম কিন্তু তোমরা ভেবো না, যদিও দেখায় তাহলে ওটা পুরোই ফলস, রাত্রে শুচ্ছে কিনা সে তো তোমরা দেখতে যাবে না। এই যে যেমন টন্দীপ নিচের ঘরে এসিতে শুচ্ছে, মা নাতি ওপরের ঘরে এসিতে শুচ্ছে, টন্দীপ কি এটা করবে বলে তোমাদের মনে হয়? একটা বাড়িতে 2টো এসি চলতে দেবে? তোমাদের মনে হয় এটা কখনো সম্ভব? হ্যাঁ, সাময়িক এদিক ওদিক রইল, ভিডিও বন্ধ হলো, কে বলতে পারে একই ঘরে গিয়ে শোবে না, এটাই কিন্তু স্বাভাবিক।
টনদীপের মতো ছেলে যারা কিনা এক তরকারি ভাত খেয়ে চলে, যে কিনা চিপে চিপে চলে, যে কিনা ক্যামেরা ছাড়া বেশি খরচ করে না, সে কিনা একই বাড়িতে রাত্রিবেলা শোবো, দুটো ঘরে দুটো এসি চলবে, এটা হতে পারে? কারেন্টের বিলটা কে দেবে ভাই? ভিউজ তো সেভাবে হচ্ছে না, খরচ কিন্তু আমার বাড়ছে, কারণ বাড়ি তৈরি করলেই হয় না, বাড়ির একটা মেনটেনেন্স আছে, ঠিক আছে? এই হলো ব্যাপার। সবই তো তৈরি হলো, সবই তো শুরু, এখনও অনেক কিছু বাকি। আচ্ছা, এই হলো ব্যাপার। তা বাড়ি একটা রুম তৈরি হচ্ছে ভদ্রলোকের জন্য, একটা সুখবর এটা আমাদের পক্ষে, ভদ্রলোকের জন্য। এইবার তার প্রয়োজনীয়, তার মানে কী বলবো, তার কথা মতো কিছু জিনিস সেই রুমে কেনা হবে। তা সেই জিনিসটা কি, যেটা কিনা আর শনিবার কিনবে না, রবিবারও পুজো আছে, হবে না, হয়তো সোমবার দিন সেটা নিয়ে কেনাকাটি হবে, যেটা কিনা আমরা মঙ্গল বুধবার এরকম দেখতে পাবো। কথা মতো টন্ডিপের আজ আসছে না কাল আসবে, কাল আসছে না পরশু আসবে, আর আসবে তো কোনো না কোনো দিন, কারণ রাগ চিরকাল স্থায়ী হয় না। তা রাগ ভাঙানোর জন্য টন্ডিপ করছেটা কি, একটা টিভি কিনে দিচ্ছে ঘরে, যে রুমে থাকবে বলা যায় না, ওই জন্য দোতলায় একটা টিভি লাগিয়েছে, ওই ঘরে ওইখানে তো বাবা সেরকম যেতে চাইছে না, তা আবার একটা ছোট কোনো টিভি আসতে চলেছে নাকি বাবার ঘরে, মানে নিচের ঘরে, যে ঘরে আগে ওদের পুরনো টিভিটা ছিল, যেটা কিনা খারাপ হয়ে গেছে সম্ভবত সৌমালির দেওয়া, তাহলে সেই ঘরে হয়তো বা কোনো একটা ছোটো টিভি আসতে চলেছে, বা বড় টিভিও কিনতে পারে, কারণ এদের তো পয়সার অভাব নেই। বাবার পছন্দের জিনিস আসতে চলেছে, আমার কেন জানি মনে হচ্ছে একটা টিভি আসতে চলেছে, কারণ বাবার টিভি দেখার কিন্তু শখ আছে, যেটা নিয়ে তার ছেলের বউয়ের সঙ্গে কোনো এক সময় নতুন অবস্থায় গণ্ডগোল হয়েছিল। ভদ্রলোক টিভি চালিয়ে ঘুমোন, অথচ সেই টিভি পাল্টে কেউ কার্টুন দেখতে পারবে না। বলে না, মানুষের কর্ম কখনো তার পিছন ছাড়ে না, ফল তাকে ভুগতেই হবে ভাই। যদি কোনো কি বলবো নিরপরাধ কি বলবো, তখন তো তিনার সেরকম কোনো সাংসারিক বুদ্ধিই জন্মায়নি, সেই মেয়েটাকে যদি এইরকম কথা শুনতে হয়ে থাকে একটা সাধারণ টিভির জন্য, তাহলে তাকে তো আজকে এই দিনটা দেখতে হওয়াই, তার এই দিনটা দেখতে পাওয়াই উচিত, কি বলো? আমার তো মনে হয়, কারণ কর্মফল এই জন্মেই ভুগে যেতে হবে। তাহলে এটা কিন্তু 100% চান্স আছে বাবার জন্য একটা ছোট টিভি হলেও কেনা হতে পারে। দেখা যাক, কথাটা কিন্তু এলো সামনে, এটা আমি তোমাদের আগে ভাগে জানাবার চেষ্টা করলাম, কারণ এটা আমার ভীষণ ভীষণ মনে হচ্ছে, সে আমার অনুমানই বলো বা আমার কি বলবো গল্পই বলো, যাই বলো, মনে হচ্ছে, মনে তো হতেই পারে না, কারণ ভদ্রলোক সারাদিন অন্য জায়গায় থাকে, ওই বাড়ি থেকে এনে যদি এই বাড়িতে ভদ্রলোককে রাখতে পেরেছে, তাহলে টনদীপ কিছু করতে পারলো, অ্যাটলিস্ট করতে পারলো, দেখা যাক কী করতে পারলো, ঠিক আছে? তবে আজকে বহুত রেগে গেছে ভাই, কারণ কারা রাগিয়ে দিয়েছে? ভিউয়ার্সরা, আমরা মিলিভগত রাগিয়ে দিয়েছি, কারণ একটা সাধারণ প্রশ্ন চলে দিয়েছি, বাবা কোথায়? ঠিক আছে, মা ছিল না তো কদিন, তাও তখনও কিন্তু বলেছি মা কোথায়, তাহলে মা দৌড়াদৌড়ি করছে ব্যাংকে, আচ্ছা মাঝে মাঝে ছেলেও গেছে, তাহলে কী এত ব্যাংকের কাজ হচ্ছে, সেটাই হলো ব্যাপার। সমিতির ব্যাংক না, এসব গ্রামেগঞ্জে হয়, কী ব্যাংক আমার এটা সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, যাই হোক টিনাদের ওখানেও দেখেছি, এদের ওখানেও দেখছি, কী ধরনের ব্যাংক এগুলো, গ্রামীণ ব্যাংক মনে হয়, যাই হোক। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করি, ভালো লাগলে অবশ্য করেই লাইক কমেন্টস শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশনকার জন্য এইটুকুই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা, বাই।